আপনি আপনি খাবেন না? নিঃশব্দে, চোখের পাতা না নেড়ে, যেন প্রতিটি মুহূর্তে বোঝার চেষ্টা করছে এই মানুষটা এখন কি করছে, কেন করছে। আবরার আলমারির দিকে গেল, পোশাক বের করে ধীরে ধীরে পড়তে লাগল। হাতের নড়াচড়া দৃঢ়, কিন্তু মুখে এক অদ্ভুত শান্ত ভাব, যেন সব কিছু আগেই ঠিক করা ছিল। বাইরে তখন সূর্যের আলো আরও উজ্জ্বল। ঠিক 10 মিনিটের মাথায় দরজায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। আবরার এক মুহূর্ত থামল, তারপর নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল 3 জন সার্ভিস স্টাফ দাঁড়িয়ে আছে, ট্রের উপর সাজানো গরম গরম ভিন্ন নাস্তা। তারা ট্রেটা এগিয়ে দিল, আবরার নিজেই হাতে নিয়ে দরজাটা আবার বন্ধ করে দিল। রুমটা আবার আগের মতো নিস্তব্ধ। ও ট্রেটা টেবিলের উপর রাখল, তারপর ধীরে কুহেলির দিকে ফিরে এলো। কুহেলি তখনও চুপচাপ বসে, হাঁটু জড়িয়ে, চোখ দিয়ে শুধু আবরারকে দেখছে। একটিও শব্দ নেই, কিন্তু সেই নীরব দৃষ্টিতেই কত প্রশ্ন, কত অব্যক্ত কথা জমে আছে। আবরার খাবার নিয়ে এসে চুপচাপ এসে কুহেলির পাশে বসল। রুম জুড়ে এখন শুধু নিঃশব্দতা আর গরম খাবারের ঘ্রাণ ভাসছে। বাইরে থেকে ভেসে আসছে রোদের আলো, ধীরে ধীরে বিছানার কিনারে ছড়িয়ে পড়ছে। আবরার ট্রের ওপর থেকে খাবারের থালা তুলে নিল, চামচে ভাত তুলে কুহেলির সামনে ধরল। কুহেলি প্রথমে চুপ করে তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর যেন হঠাৎ নিজের ক্লান্তি টের পেল, ক্ষুধার দাহটাও পেল। নিঃশব্দে চামচটা হাতে নিয়ে খেতে শুরু করল। কিছুক্ষণ কোনো কথা নেই, শুধু কুহেলির খাবার নরম শব্দ আর আবরারের গভীর দৃষ্টি ওর ওপর স্থির। 2-3 বার খাবার পর কুহেলি হালকা গলায় বলল, আপনি খাবেন না? আবরার ঠোঁটে সামান্য হাসি টেনে দিল, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। নিচু স্বরে বলল, যাকে ঘৃণা করো তার কথা জেনে কি করবে? কুহেলি থমকে গেল, তারপর মিনমিন করে বলল, আপনিও তো আমাকে ভালোবাসেন না, তাহলে কেন এই যত্ন? আবরার কিছুক্ষণ চুপ করে রইল, লাল টকটকে চোখে যেন ভেতরের কোনো ভার জমে আছে, কিন্তু তা বুঝার ক্ষমা সবার নেই। আবরার ধীরে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না, যত্ন করি। কারণ হলো তোমার শরীর আমার চাই, প্রতিদিন চাই। তার জন্য তো তোমাকে যত্ন করা আমার কর্তব্য, তাই না? কথাখানা বলে আবরার নির্ভীকভাবে কুহেলিকে খাওয়াতে লাগে। আবরারের কথাটা যেন ছুরি হয়ে বিঁধল কুহেলির বুকের ভেতর। ওর চোখের পাতা কেঁপে উঠল, তারপর নিঃশব্দে 2 চোখ ভরে উঠল পানিতে। 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর সেই অশ্রুগুলো গাল বেয়ে নেমে গেল নিঃশব্দে, যেন নীরব প্রতিবাদ। আবরার একবার আর চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ঠোঁটের কোণে হালকা একটা রেখা, যা শুধু নীরবতার পর্দার আড়ালে কিছু অজানা ভাবনা। রুমের বাতাস ভারী হয়ে উঠল। কুহেলি মুখ নামিয়ে চুপচাপ খেতে থাকল। প্রতিটি কণাই যেন গলায় আটকে যাচ্ছিল, তবুও থামল না। হয়তো ক্ষুধার চেয়ে অভিমানই বেশি পোড়াচ্ছিল ভেতরে। খাওয়া শেষে আবরার ট্রেটা সরিয়ে রাখল, তারপর ড্রয়ার খুলে একটা ছোট্ট সাদা ট্যাবলেট বের করে কুহেলির হাতে দিল। পেইন কিলার খেয়ে নাও। কুহেলি এক মুহূর্ত ওর দিকে তাকালো, চোখের ভেতর তখন শুধু প্রশ্ন, কোনো উত্তর নেই। আবরার কিছু না বলে মুখ ফিরিয়ে নিল। ঠিক তখনই ঠকঠক দরজায় টোকা পড়ল। দুজনেই একসঙ্গে তাকালো দরজার দিকে। আবরার ধীরে উঠে দাঁড়ালো, প্রতিটি পাই যেন ওজন টেনে নিচ্ছে মেঝের দিকে। দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দরজা খুলে দেখে ফেটিক্স। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ফেটিক্সকে দেখে আবরারের চোখে হালকা কৌতূহল আর সতর্কতা লেগে গেল। কি হয়েছে এত সকালে, কি চাই? আবরারের কণ্ঠে তীব্রতায় মিশেছিল ধকল আর অস্থিরতা। ফেটিক্স কিছু না বলে মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে বলল, স্যার, সিসা এসেছে। শিশার নাম শুনে আবরারের কপালে অজানা ধাঁচ তৈরি হলো। মনে মনে বলল, এত সকালে কেন এসেছে? তবে মুখে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ফেটিক্স দ্রুত সরিয়ে নিল দরজা থেকে। নিঃশব্দ হয়ে গেল। আবরার ধীরে কুহেলির দিকে ফিরে তাকালো, চোখে এক গভীর চিন্তা, নিঃশ্বাসে হালকা অস্থিরতা। আমি নিচে যাচ্ছি, আমার কাজ আছে, তুমি রেস্ট নাও, ঠিক আছে? কুহেলি কোনো শব্দ করল না, শুধু মাথা সামান্য নেড়ে নিঃশব্দে সম্মতি জানালো। চোখে কিছুটা ভয়, কিছুটা অদ্ভুত প্রশান্তি, যেমন কেউ চলে গেলেও সব ঠিকঠাক আছে বলেই ভেবেছে। আবরার রুম থেকে একবার তাকালো কুহেলির নীরব দৃষ্টি, চুল ভেজা আর শূন্যতায় মিশে থাকা সেই অজানা অসহায়তা। তারপর ধীরে ধীরে বের হয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রুমটা আবার নীরব হয়ে গেল। শুধু বাতাসের হালকা দুল আর বেডে বসে থাকা কুহেলির নিঃশব্দ শ্বাস। সেই নিঃশব্দতায় যেন রুমের প্রতিটি কোণ আবরারের উপস্থিতির প্রতিফলন বহন করছে, যেখানে প্রেম, অসহায়তা এবং অজানা ভয়ের এক অদ্ভুত মিশ্রণ। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আবরারের চোখে পড়ল সোফায় বসে থাকা এক মেয়ে। হালকা আলোয় তার মুখটা ক্লান্ত, কাঁধ পর্যন্ত চুল এলোমেলো, আর কপালের পাশে পুরো ব্যান্ডেজ পেঁচানো। শিশা। আবরারের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। ধীরে গিয়ে ওর পাশে বসল, একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল, তারপর নিচু গলায় বলল,
কি হয়েছে তোমার? মাথা হাত দুটোই ব্যান্ডেজ করা, এইভাবে চোট পেলে কিভাবে? সীসা ঠোঁট কামড়ে হাসল, কিন্তু সেই হাসিতে ক্লান্তি আর কষ্টের মিশ্রণ। সব ঠিক ছিল। ধীরে কাল রাত পর্যন্ত আমরা সবাই হীরামন্ডিতেই ছিলাম। নাচ গান আর কাস্টমারদের নিয়ে নিজের মতো সময় কাটাচ্ছিলাম। কিছুই অস্বাভাবিক ছিল না। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে নিচু স্বরে যোগ করল। হঠাৎ করেই ওরা এলো, ওই মন্ত্রীর ভাগনা রিফাতের লোকজন। কোনো কারণ ছাড়াই আমাদের জায়গায় ঢুকে ভাঙচুর শুরু করে দেয়। টেবিল, গ্লাস, ইনস্ট্রুমেন্ট সব ছুঁড়ে ফেলে দেয়। আমি অনেক মারামারি করেছি, তুমি জানো তো আবরার, এ বিষয়ে আমি অনেক এক্সপার্ট। কিন্তু আমরা কম ছিলাম আর ওরা বেশি ছিল, তাই আমার এই হাল করতে পেরেছে। হীরামন্ডির অবস্থা খারাপ আবরার, পুরো শহর ভাঙচুর করে দিয়েছে। দোকান, ঘর, রাস্তা সব তছনছ। সীসার দৃঢ় কণ্ঠে বলে। হলরুমটা নিঃশব্দ হয়ে গেল। আবরার একদম স্থির বসেছিল। তারপর ধীরে মুখ তুলে তাকালো। চোখ দুটো লাল, কিন্তু সেই লালের ভেতর শান্তির কোনো ছাড়া নেই, আছে শুধু দহন। তার ঠোঁট শক্ত, চাওয়াল কষে আছে। আমার লোকের কি অভাব ছিল? আমার শহরে ঢুকে আমার জায়গায় আমার নামের উপর এমন দাগ দিয়ে গেল, আর আমি চুপ করে থাকবো? ফিটিক্স, যে পাশে চুপচাপ দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি মাথা নিচু করল। স্যার, আসলে ওই দিন কিছু লোক ছুটিতে ছিল, আর যারা ডিউটিতে ছিল তারা মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল, তাই। কথা শেষ করার আগেই ঠকঠক সিঁড়ি বেয়ে দৌড়ে নামল এক সার্ভিস স্টাফ। মুখে আতঙ্কের ছায়া, নিঃশ্বাস কাঁপছে। স্যার, উপরে উপরে সমস্যা হয়েছে। আবরারের দৃষ্টি মুহূর্তে ছুরির মতো ধারালো হল। ফেটিক্স আর সীসা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। উপরে? আবরারের কণ্ঠ নিচু কিন্তু শীতল, যেন আগ্নেয়গিরির নিচে চাপা আগুন। উপরে কি হয়েছে? স্যার, ম্যাডামের অনেক জ্বর এসেছে, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না। আবরার এক মুহূর্তেও দেরি করল না। এক নিমিষে সোফা থেকে উঠে দাঁড়ালো, চোখে ভয়, মুখে তীব্র উদ্বেগ। কি? তারপর উত্তরের অপেক্ষা না করেই সে সিঁড়ি বেয়ে উপরে ছুটে গেল। পায়ের শব্দ ধূপধাপ করে প্রতিধ্বনিত হচ্ছিল সিঁড়ির দেওয়ালে, যেন প্রতিটা পদক্ষেপে তার বুকের ভেতরকার আগুনটা আরও জ্বলে উঠছে। সীসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কি এই ম্যাডাম? তার কণ্ঠে অবিশ্বাস আর কৌতূহল একসাথে মিশে আছে। ফেটিক্স কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, স্যার বিয়ে করেছে, আমি বাইরটা দেখি, তুমি বসো। বলেই চলে গেল। হলরুম এখন শুধু নীরবতা। সীসা ধীরে ধীরে সোফায় বসে পড়ল, চোখ ফাঁকা হয়ে আছে, ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটল। না, এটা হতে পারে না আবরার, ও এমন না। ও শুধু আমার। সীসার আঙুলের ডগা কাঁপছে, চোখে জল টলমল করছে। হলরুমের বাতাস ভারী হয়ে গেল। সীসার বুকের ভেতর জমে থাকা আগুনটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। হিংসা, অভিযোগ, ভালোবাসা সব মিলিয়ে এক ভয়ঙ্কর অস্থিরতা। তার চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠল। না আবরার, তুমি যদি আমার না হও তাহলে কারো হতে পারবে না। আবরার দরজাটা ধাক্কা মেরে ভেতরে ঢুকল। রুমের বাতাসে অদ্ভুত আতঙ্কের মিশ্রণ। বেডের উপর কুহেলি নিথর হয়ে পড়ে আছে, মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো আর শরীর কাঁপছে অসম্ভবভাবে। আবরার কুহেলির মাথার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল, তারপর কাঁপা কণ্ঠে বলল, পাখি। কিন্তু মেয়েটা কোনো সাড়া দেয় না। আবরার হাত রাখল কুহেলির কপালে, সাথে সাথে তার ভ্রু কুঁচকে গেল। সে অবাক হয়ে ফিসফিস করল। এই অল্প সময়ের মধ্যেই এত জ্বর? তার বুকের ভেতর হঠাৎ অজানা ভয় চেপে ধরল। একটা মুহূর্তেও দেরি না করে ফোনটা হাতে তুলে নিল। ডায়াল করল ডক্টর আসিফা। লাইন ওপাশে আসিফার শান্ত কণ্ঠ। হ্যালো আবরার স্যার। আসিফা, এখনই আমার বাড়িতে আসো, পুরো টিম সহ। কুহেলির অবস্থা খারাপ, তীব্র জ্বর, অচেতন হয়ে আছে। আবরারের কণ্ঠে চাপা উদ্বেগ, কিন্তু তাতে স্পষ্ট আদেশের দৃঢ়তা। ডক্টর আসিফা একটু থমকালো, তারপর নিচু স্বরে বলল, ঠিক আছে, আমি আসছি, কিছু চাও না, ওকে স্থির রাখো। ঠিক আছে। বলেই আবরার ফোন কেটে দিয়ে টেবিলের উপরে ফোন রাখল। তারপর আবরার ধীরে ধীরে খাটের ধারে কুহেলির মাথার কাছে বসে পড়ল। কুহেলি নিথর হয়ে পড়ে আছে, ঠোঁট নীলচে, নিঃশ্বাস অনিয়মিত। আবরারের চোখে এক মুহূর্তের জন্য ভয় নেমে এলো, যেন কিছু ভেঙে যাচ্ছে, যা সে নিজের ভেতরে আজীবন শক্ত করে ধরে রেখেছিল। আবরার হাত বাড়িয়ে কুহেলিকে আস্তে করে নিজের কোলে তুলে নিল, কম্বলটাও জড়িয়ে দিল, যেন ছোট্ট কোনো শিশু ঠান্ডায় না কাঁপে। তারপর বুকের মধ্যে শক্ত করে টেনে নিল, যেন ওই বুকের ভিতরেই কুহেলির জীবনটা লুকিয়ে রাখবে ও। তারপর আবরার ভারী কণ্ঠে বলতে শুরু করল, আমি জানি পাখি, আমি অনেক নিষ্ঠুর। আমার মধ্যে ভালোবাসা নেই, মায়া নেই, দয়া নেই। তারপর কিছুক্ষণ থেমে আবরার কুহেলির নিঃশ্বার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবরার বলতে লাগল, কিন্তু জানিস,
তুই যখন এইভাবে পড়ে থাকিস আমার বুকটা ব্যথা করে। এই ব্যথা আমি আগে চিনতাম না। পাখি, আমি তো এমন নই, আমি তো কারোর জন্য এমন হই না। তোর জন্য কেমন জানি অন্যরকম লাগে। তুই আমার ভিতরকার কঠোর মানুষটারও রক্ত গরম করে দিস। আবরারের ঠোঁট কেঁপে উঠল, গলায় ভারী স্বর উঠল। মনে হচ্ছে তোর উপরে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আর আজ সেই অপরাধের ভার আমার বুক ভেঙে দিচ্ছে। কি আশ্চর্য না? আমারও নাকি গিল্টি ফিল হয়। চোখ খোল পাখি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোকে আঘাত করব না, কখনো না। কুহেলির চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, নাকি ঘাম, নাকি অজানা প্রতিক্রিয়া আবরার বোঝে না। কিন্তু তার বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে গেল। আবরার মাথা নিচু করে কুহেলির কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, চোখ খোল পাখি, আমি আছি তো। রুম নিস্তব্ধ, শুধু কুহেলির হালকা শ্বাসের শব্দ আর আবরারের বুকের ভেতর থেকে ভেসে আসা নিঃশব্দ অনুশোচনার কাঁপন। ঠিক তখনই দরজায় ঠুকঠুক শব্দ হল। আবরার মাথা তুলে তাকাল। কি হয়েছে? বাইর থেকে সার্ভিসের কণ্ঠ ভেসে এলো, নল্ল, আসিফা এসেছে। আবরারের কণ্ঠ এখনও শান্ত, কিন্তু তার চোখে ক্লান্ত উত্তেজনা। পাঠিয়ে দাও। কয়েক মিনিট পর দরজার বাইরে হালকা শব্দ, জুতো বদলের, ট্রলির আর তাড়াহুড়োর ফিসফিসানি। ডক্টর আসিফাই দরজায় এসে দাঁড়ালেন। সাদা কোটে মোড়া, গম্ভীর মুখে পেশাদার দৃঢ়তা, কিন্তু চোখে সামান্য উদ্বেগের ছায়া। স্যার আসবো? আবরার চোখ তুলে একবার তাকাল, কণ্ঠ ঠান্ডা, অথচ ভেতরে অদ্ভুত দম চাপা ঝড়। আসো। দরজা খুলে গেল। আসিফা আর তার টিম ঢুকে এলো রুমে। মৃদু আলো, ভারী বাতাস আর নিস্তব্ধতার মধ্যে শুয়ে আছে কুহেলি, আবরারের কোলে জড়ানো, কম্বলের ভিতরে গুটিয়ে থাকা এক নিথর শরীর। ডক্টর আসিফার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল সেই দৃশ্যে। তার মনে কেমন অস্বস্তি। একজন প্রভাবশালী শক্ত মানুষ এখন তার হাতের মধ্যে ধরে রেখেছেন নিস্তেজ এক মেয়েকে, যেন সে তাকে হারাতে চায় না, না বললে শ্বাস নিতে পারবে না। তিনি মুখ ফিরিয়ে নিলেন, পেশাদার গলায় বললেন, বেডে রাখুন প্লিজ। একটু খাটে শুইয়ে দিন। আবরার কিছু বলল না, শুধু কুহেলিকে খুব সাবধানে খাটে শুইয়ে দিল। তার চোখে এখন কোনো রাগ নেই, নেই অহংকার, শুধু গভীর ভীত এক দৃষ্টি, যেন সে প্রথমবার বুঝছে হারানোর ভয়টা কেমন। ডক্টর আসিফা পাশে বসে পরীক্ষা শুরু করলেন। তার টিম একে একে ইনজেকশন, স্যালাইন, থার্মোমিটার সাজিয়ে রাখছে। রুমে এখন শুধু মেশিনের শব্দ আর আবরারের নিঃশব্দ নিঃশ্বাসের ভার। কুহেলির হাতে স্যালাইনের সুচ ঢোকানো হয়েছে। ধীরে ধীরে ফোঁটাগুলো নেমে যাচ্ছে। মৃদু আলোয় কাঁচের বোতল ঝিলিক দিচ্ছে। ডক্টর আসিফা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন, পালস, শ্বাসের গতি, চোখের বাতা। কয়েক মুহূর্ত পর তিনি উঠে দাঁড়ালেন, গভীর নিঃশ্বাস নিয়ে আবরারের দিকে তাকালেন। তার দৃষ্টিতে পেশাদার দৃঢ়তা, কিন্তু কোথাও যেন একটুখানি মানবিক অনুযোগও মিশে আছে। তিনি ধীরে বললেন, স্যার, ম্যামের শরীর অনেক বেশি দুর্বল। আমার মনে হয় উচ্চ মাত্রাগাহীর সীমা পেরিয়ে গেলে এসব হয়। আবরার স্থির মুখে তাকিয়ে আছে, কিন্তু তার চোখের তলাটা ফোলা। অচেতন কুহেলির মাথার পাশে সে এখনও বসে। আসিফা একটুখানি থেমে আবার বললেন, এখন ইন্ট্রুমেন্ট হওয়াটা একদমই ঠিক হবে না। দয়া করে ওকে নিয়ে সাবধানে চলবেন, না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। এই ওষুধগুলো নিয়মিত খাবেন। ম্যাম কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পাবে, তবে দয়া করে ওনাকে আর কোনো রকম চাপ দিবেন না। তার কণ্ঠে কঠিনতা নেই, বরং মায়ার সুর। আবরার শুধু মাথা নেড়ে সম্মতি দিল। তার কণ্ঠ নিচু, ভেতরে ভারী এক ক্লান্তি। ডাক্তার আসিফা শেষবারের মতো কোহেলির দিকে তাকালেন। মেয়েটির মুখ ফ্যাকাশে, চোখের পাতা কাঁপছে সামান্য। তারপর টিমকে ইশারা করলেন। তারপর তারা বেরিয়ে গেল রুম থেকে। দরজা আস্তে করে বন্ধ হল। রুম আবার নেমে এলো নিস্তব্ধতা। আবরার এক মুহূর্ত চুপ করে বসে রইল। কোহেলির নিঃশ্বাসের ওঠানামা দেখছে। তার বুকের ভেতর ধীরে ধীরে তৈরি হচ্ছে এক অচেনা অনুভূতি, যা হয়তো ভালোবাসা নয়, কিন্তু ভালোবাসার থেকেও গভীর কিছু। আধ ঘণ্টা কেটে গেছে। রুমে শুধু স্যালাইনের টুপটাপ শব্দ, একঘেয়ে, কিন্তু যেন প্রতিটা ফোঁটা আবরারের ধৈর্য ভিজিয়ে দিচ্ছে ধীরে ধীরে। হঠাৎ কুহেলির চোখের পাতা নড়ল, একটু মিটমিট করে তাকালো চারপাশে। আলোটা যেন চোখে বিঁধল। আবরার তখনও ওর পাশে বসে আছে, একদম আগের মতো। চোখে ক্লান্তি, তবু দৃষ্টিতে এক অদ্ভুত কোমলতা। সে কুহেলির চোখ খুলতে দেখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, রোজ, এখন কেমন লাগছে তোমার?